150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 219তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। চীনে তরুণদের কাছে এখন চাকরি মানে শুধু 9টা থেকে 5টা নয়, ল্যাব, ক্লাসরুম বা অফিসের বদলে কেউ কাজ করছেন লাইভ স্টুডিওতে, কেউ আবার মোবাইল ফোনকেই বানিয়েছেন অফিস। হাংজৌয়ের মতো শহরে ডিজিটাল কাজের জোয়ারে তরুণরা পাচ্ছেন সময় ও স্থানের স্বাধীনতা। লাইভ স্ট্রিমিং, অনলাইন বিক্রি আর ডেটা ভিত্তিক ব্যবসা বদলে দিচ্ছে ক্যারিয়ারের ধারণ। অফিসের কাজের প্রচলিত ধারণাই বদলে দিচ্ছেন চীনের নতুন প্রজন্মের তরুণরা। 9টা 5টার অফিস সময়ের বদলে তারা বেছে নিচ্ছেন ডিজিটাল স্বাধীনতা, মোবাইল অফিস এবং উদ্ভাবন ভিত্তিক পেশাজীবন। চীনের ই-কমার্স ও ডিজিটাল উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হাংচৌ। সেখানে কাজের সাফল্য এখন নির্দিষ্ট অফিস সময়ের উপর নির্ভর করছে না। এখানে অনেক তরুণ নিজের সুবিধামতো সময় ও স্থান বেছে নিয়ে কাজ করছেন এবং যার যার সৃজনশীলতা দিয়ে প্রতিষ্ঠানে যোগ করছেন বাড়তি মূল্য। লাইভ স্ট্রিমিং স্টুডিও থেকে কারখানার ফ্লোর, সবখানেই দেখা যাচ্ছে নমনীয় কর্মঘণ্টা, মোবাইল অফিস। আমার সহপাঠীরা গতানুগতিক ল্যাব, হাসপাতাল বা শিক্ষকতায় গেছে। আমার পথটা আলাদা। লাইভ স্ট্রিমে আমি পণ্যের বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করি যাতে দর্শকদের আস্থা তৈরি হয়। এখানে আমার ডিগ্রি শুধু একটি সনদ নয়, এটি বিশ্বাসযোগ্যতার প্রতীক। নতুন এই কাজের সংস্কৃতিতে স্বাধীনতা ও নমনীয়তাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। নির্দিষ্ট ডে নাইট শিফট খারাপ নয়, কিন্তু আমি চাই আরও স্বাধীনতা, যাতে যানজট এড়িয়ে নিজের শক্তি ও সৃজনশীলতা যখন সবচেয়ে বেশি থাকে তখন কাজ করতে পারি। এখন আমাদের সামনে একাধিক পথ আছে। ইওয়ান্ড টেকনোলজি লাইভ স্ট্রিম ব্যবসার প্রধান ছাও তিফান টিভি প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করে বহু বছর প্রচলিত মিডিয়ায় কাজ করেছেন। কিন্তু 2015 সালে চীনের নতুন মিডিয়ার উত্থানকে তিনি এক ধরনের বিপ্লব হিসেবে দেখেন এবং সেই ধারায় যুক্ত হতে চলে আসেন হাংচৌতে। কাজের দিন সাধারণত দুপুরের পর শুরু হয়। স্টুডিওতে গিয়ে প্রথমে লাইভ স্ট্রিম ঠিকঠাক চলছে কিনা দেখি, এরপর পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করি। সবাই একই জায়গায় থাকায় সঙ্গে সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ছাও জানালেন, এখন মানুষ টিভির সামনে বসে নেই, সবাই মোবাইলে দেখছে। এই আচরণগত পরিবর্তন পেশা জীবনেও পরিবর্তন এনেছে। ডিজিটাল শ্রমের প্রভাব ক্যামেরার গণ্ডি ছাড়িয়ে শিল্প উৎপাদনেও পড়ছে। লাইভ স্ট্রিমিংকে প্রধান বিক্রয় চ্যানেল করার আগে আমাদের ছিল মাত্র 3টি উৎপাদন লাইন। প্রথম বড় লাইভ স্ট্রিমেই 4 কোটি ইউয়ান বিক্রি হয়। 6 মাসের মধ্যে উৎপাদন লাইন বেড়ে হয় 20টি, আর কর্মী সংখ্যা 30 থেকে বেড়ে 600 ছাড়িয়ে যায়। ইউ এর মতে, কাজের নতুন ধরনটি শুধু ব্যবহার পরিসরই বাড়াবে না, এতে সামগ্রিক পরিচালনায় যুক্ত হবে ইন্টেলিজেন্ট ব্যবস্থাপনা। লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি বিক্রি হওয়া গ্রাহকের প্রতিক্রিয়া আমরা তাৎক্ষণিকভাবে পাই। লাইভ চ্যাটের ডেটা সরাসরি গবেষণা ও উন্নয়ন টিমে যায়, ফলে পণ্য উন্নয়নের পুরো প্রক্রিয়া হয় দ্রুত ও নির্ভুল। লাইভ স্ট্রিমিং, এআই ও বুদ্ধিমান ব্যবস্থাপনা কর্মীদের সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে। অফিসের গদবাঁধা রুটিনের এই পরিবর্তন, সেই সঙ্গে চীনের নতুন এই ডিজিটাল অর্থনীতি তরুণদের সামনে খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুনিয়া। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
মহাকাশ অভিযানে নতুন অধ্যায় শুরু করছে চীন। ভবিষ্যতের গভীর মহাকাশ অনুসন্ধানের জন্য দেশটি চালু করেছে এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল অফ স্পেস এক্সপ্লোরেশন। এই স্কুলের লক্ষ্য বিজ্ঞানী ও প্রকৌশলীর এমন প্রজন্ম তৈরি করা যারা শুধু উৎক্ষেপণ যান নকশা জানবে না, বরং মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণায় সক্ষম হবে। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্কুল অব স্পেস এক্সপ্লোরেশন। সম্প্রতি উদ্বোধন হওয়া এই স্কুলের লক্ষ্য গভীর মহাকাশ অভিযানের জন্য পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি করা। গণিত, যন্ত্রবিদ্যা, তরল বলবিদ্যা, মহাকাশ প্রকৌশল এবং তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে এখানে। আমি মনে করি এটি সম্ভাবনাময় একটি উদ্যোগ। মহাকাশ অনুসন্ধানে সফল হতে হলে একাধিক বিষয়ে শক্ত ভিত্তি দরকার। এই শিক্ষার মাধ্যমে আমি আমার বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও বহুমাত্রিক দক্ষতা আরও উন্নত করতে চাই। শিক্ষার্থীরা বলছে, নতুন স্কুল তাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে। আগে লক্ষ্য ছিল শুধুই পৃথিবী ও চান্দ্রকেন্দ্রিক অভিযানে সফল হওয়া, এখন তা ছড়িয়ে পড়ছে পুরো সৌরজগৎ এবং তারও বাইরে। আগে আমরা পৃথিবী থেকে চাঁদ অনুসন্ধান এবং এ সম্পর্কিত প্রকৌশলের উপর বেশি মনোযোগী ছিলাম। ভবিষ্যতে আমরা অজানা মহাবিশ্বের আরও অন্বেষণ করব, সম্ভবত সমগ্র সৌরজগৎ এবং এমনকি এর বাইরের গভীর মহাকাশও অনুসন্ধান করব। স্কুলটির ডিন ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের একাডেমিশিয়ান চুন ছিয়াংয়ের মতে, মহাকাশ অনুসন্ধান কেবল প্রযুক্তির নাম নয়, এটি কল্পনা, গবেষণা ও উদ্ভাবনের মিলন। তার মতে স্কুলটি এমন শিক্ষার্থী তৈরি করবে যারা শুধুই প্রকৌশল ও প্রযুক্তি জানবে না, বরং মহাকাশের বৈজ্ঞানিক সমস্যাগুলো বোঝার পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনা ও কৌতূহলের সঙ্গে নতুন ধারণা নিয়ে আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই নতুন স্কুল মহাকাশ প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের মধ্যে একটি সেতু তৈরি করবে। এর মাধ্যমে দেশটি শুধু উৎক্ষেপণ যান তৈরি ও মহাকাশ স্টেশন পরিচালনায় সক্ষম হবে না, বরং গভীর মহাকাশের রহস্য উদ্ঘাটনে বৈজ্ঞানিক দিক থেকেও নেতৃত্ব দিতে পারবে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের সেনজো 21 মহাকাশযানের নভোচারীরা এখন যেন মহাকাশে বসে মাল্টিটাস্কিং করছেন। গবেষণা, শরীরের চেক আপ, আবার স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ সবই চলছে একসঙ্গে। ওষুধ কিভাবে শূন্য মাধ্যাকর্ষণে কাজ করে তা জানতে নেওয়া হচ্ছে নমুনা। চলছে নানা মানসিক ও শরীরী পরীক্ষা। পাশাপাশি স্পেস স্টেশন ঝকঝকে রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতাও করছেন তারা। আরও দেখব প্রতিবেদনে। চীনের সেনচু 21 মিশনের নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষা, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। চায়না ম্যানড স্পেস এজেন্সি সম্প্রতি এ তথ্য জানিয়েছে। মিশনের ক্রু সদস্যরা হলেন কমান্ডার চাংলু এবং নভোচারী উফেই ও চাং হোংচাং। 3 মাসের বেশি সময় ধরে কক্ষপথে অবস্থান করছেন তারা। মহাকাশ চিকিৎসা গবেষণার অংশ হিসেবে ওষুধের ফার্মাকোকাইনেটিক্স নিয়ে একটি প্রকল্পে কাজ করছেন 3 নভোচারী। লালার নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে পাঠানো হবে। এর মাধ্যমে গবেষকরা জানতে পারবেন ওজনশূন্য পরিবেশে ওষুধ শরীরে কিভাবে কাজ করে। নভোচারীরা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে একাধিক মূল্যায়ন সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে নানা যন্ত্রের কার্যক্ষমতা যাচাই, মেটা কগনিটিভ পর্যবেক্ষণ, ক্রুদের মানসিক অবস্থা এবং জরুরি সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই।
3 নভোচারী রক্তের নমুনাও সংগ্রহ করেছেন। এসব নমুনা ব্যবহার করে দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রায় মানুষের হাড়, স্নায়ু ও মস্তিষ্কের রক্তনালীতে কী ধরনের পরিবর্তন ঘটে এবং শরীর কিভাবে এর সঙ্গে খাপ খাইয়ে নেয় তা নিয়ে গবেষণা করা হবে। শরীরী সক্ষমতা ধরে রাখতে নভোচারীরা বায়োমিমেটিক আঠালো জুতা পরে পায়ের পেশি উদ্দীপনার ব্যায়াম করেছেন। ওজনশূন্য পরিবেশে পায়ের পেশি সক্রিয় রাখতে এই ব্যায়াম গুরুত্বপূর্ণ। এ সময় পেশির বৈদ্যুতিক কার্যকলাপ ও আল্ট্রাসাউন্ড তথ্য সংগ্রহ করা হয়েছে। মাইক্রোগ্র্যাভিটি পদার্থবিজ্ঞানের পরীক্ষায় তারা ফ্লুইড ফিজিক্স এক্সপেরিমেন্ট ক্যাবিনেটে নমুনা বদলেছেন। পাশাপাশি কন্টেইনার ফ্রি চেম্বারের উপকরণ পরিষ্কার ও পরিবর্তন, ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ লেন্স পরিষ্কারের কাজও করা হয়েছে। স্টেশনের বাসযোগ্য পরিবেশ ঠিক রাখতে তারা নিয়মিত বায়ুর গতি ও তাপমাত্রা মাপা, শব্দমাত্রা রেকর্ড সহ দৈনন্দিন কাজও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি 3 নভোচারীর পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপও করা হয়। এর মধ্যে ছিল ইসিজি ও রক্তচাপ পরীক্ষা, হৃদযন্ত্রের কার্যক্ষমতা পরীক্ষা, পেট, রক্তনালী ও পেশির আল্ট্রাসাউন্ড, হাড়ের ঘনত্ব পরীক্ষা এবং শ্রবণ ক্ষমতা যাচাই। স্টেশনের পরিবেশ পর্যবেক্ষণ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে কেবিনের তাপীয় পরিবেশ পরীক্ষা করেছেন এবং বাতাসের পরিচ্ছন্নতা যাচাই করেছেন। ওজনশূন্য পরিবেশে শরীরী পরিবর্তনের প্রভাব কমাতে ক্রুরা প্রতিদিন শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, সেঞ্চু 21 মানববাহী মহাকাশযানটি 2025 সালের 31 অক্টোবর উত্তর পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। মিশনের প্রথম ধাপের স্পেসওয়াক নভোচারীরা 9 ডিসেম্বর সফলভাবে সম্পন্ন করেন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের শিল্প খাতে যোগ হল আরেকটি বড় সাফল্য। উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পলিলেফিন এলাস্টোমার বা POE এর বড় পরিসরের উৎপাদন শুরু করেছে দুশানজি পেট্রোকেমিক্যাল কোম্পানি। এই কারখানায় তৈরি POE সৌরবিদ্যুৎ সহ ভবিষ্যতের নানা শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাদানটি একই সঙ্গে প্লাস্টিকের মতো সহজে ব্যবহারযোগ্য, আবার রাবারের মতো নমনীয়। এতে করে সবুজ ও টেকসই অগ্রগতির পথে আরও এক ধাপ এগোল চীন। চীন প্রথমবারের মতো বৃহৎ পরিসরে পলিওলেফিন ইলাস্টোমার বা POE উৎপাদনে সাফল্য অর্জন করেছে। উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত দুশানজি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে এই উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে মূল প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন CNPC। পলিওলেফিন ইলাস্টোমার বা POE হল একটি উচ্চমানের বিশেষ উপাদান। এতে প্লাস্টিকের মতো সহজে প্রক্রিয়াজাত করার সুবিধা এবং রাবারের মতো উচ্চ স্থিতিস্থাপকতা দুটোই রয়েছে। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতসহ কৌশলগত উদীয়মান শিল্পে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। চীনা প্রযুক্তিবিদরা 2015 সাল থেকেই POE এর মূল প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। গবেষণাগারের সাফল্য শিল্প উৎপাদনে রূপ নেয় 2024 সালে। 2025 সালে দুশানজি পেট্রোকেমিক্যাল মোট 58,000 টন POE উৎপাদন করে, যার মাধ্যমে পুরো প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ার চেইন সম্পন্ন হয়। আমাদের POEর ভেতর আলো পার হওয়ার সক্ষমতা 90% বেশি। এতে তৈরি ফটোভোল্টাইক ফিল্ম সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন দক্ষতা বাড়ায়। পাশাপাশি এর আবহাওয়া সহনশীলতা এবং জলীয় বাষ্প প্রতিরোধ ক্ষমতা প্যানেলের ভেতরের সার্কিটকে সুরক্ষা দেয়, যার ফলে প্যানেলের আয়ু 30 বছরেরও বেশি হয়। দীর্ঘদিন ধরে চীনকে POE আমদানি করতে হয়েছে, তবে গ্যাস ফেজ পলিমারাইজেশন প্রক্রিয়ায় সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি এই নির্ভরতা কমিয়েছে অনেকটা। আন্তর্জাতিক প্রচলিত প্রযুক্তির তুলনায় চীনের নিজস্ব এই প্রক্রিয়া আরও পরিবেশ বান্ধব এবং এতে প্রায় 40% কম শক্তি খরচ হয়। এখন POE উৎপাদনের সম্পূর্ণ প্রযুক্তি ও প্রক্রিয়া
দ্রুত চীন জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে গড়ে উঠছে একটি পৃথক শিল্প ক্লাস্টার। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের পূর্বাভাস অনুযায়ী 2026 সালের শেষ নাগাদ চীনে পলিওলেফিন ইলাস্টোমারের উৎপাদন সক্ষমতা 3 লাখ টনের বেশি হবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন গেম চেঞ্জারের ভূমিকা পালন করছে। হাংজৌ শহরের ফ্যাশন টাউনে এআই ব্যবহার করায় এখন পোশাকের নকশা তৈরি ও উৎপাদনের গতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই সঙ্গে কারখানায় এআই ও ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট ব্যবহারে উৎপাদন দক্ষতা বেড়েছে প্রায় 25%। সবকিছু ডিজিটাল সংযুক্ত হওয়ায় চীনের ফ্যাশন শিল্প হয়েছে আরও স্মার্ট, দ্রুত ও পরিবেশ বান্ধব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত বদলে দিচ্ছে চীনের ফ্যাশন শিল্পের চেহারা। ডিজাইন থেকে উৎপাদন সব পর্যায়েই সময় কমছে, বাড়ছে দক্ষতা। পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের হাংজৌ শহরের এই ফ্যাশন টাউনের আধুনিক ডিজাইন স্টুডিওতে মাত্র কয়েকটি কিওয়ার্ড দিলেই মুহূর্তে স্ক্রিনে ভেসে ওঠে একাধিক পোশাকের পূর্ণাঙ্গ নকশা। আগে যেখানে একটি নকশার পেছনেই ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন এআই সেই কাজ করছে কয়েক সেকেন্ডে। এআই ব্যবহারের আগে দিনে 3 থেকে 4টি ডিজাইন করা যেত। এখন এআই এর সাহায্যে প্রতিদিন ডাবল ডিজিটের বেশি নকশা তৈরি করা সম্ভব হচ্ছে। কারখানার ভেতরেও পরিবর্তনের ছাপ স্পষ্ট। ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে উৎপাদন লাইনের প্রতিটি ধাপ স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হচ্ছে। ছোট ব্যাচে দ্রুত উৎপাদন, এটাই এখন নতুন ট্রেন্ড। আমি দিনে 300টিরও বেশি পোশাক তৈরি করি। প্রায় প্রতি 2 মিনিটে একটি করে কাজ শেষ হয়, তারপর স্বয়ংক্রিয়ভাবে তা পরের ধাপে চলে যায়। বাজারের চাহিদা দ্রুত বদলানোর কারণে বড় অর্ডারের যুগ প্রায় শেষ। এখন পরীক্ষামূলকভাবে অল্প সংখ্যায় উৎপাদন করে বাজারের প্রতিক্রিয়া দেখা হচ্ছে। এতে গুদামে অবিকৃত পণ্যের ঝুঁকি কমছে, আবার জনপ্রিয় পণ্য দ্রুত বাড়তি উৎপাদনে নেওয়া যাচ্ছে। আমরা এআই প্রযুক্তিতে 30 লাখ ইউয়ানের বেশি বিনিয়োগ করেছি। এতে উৎপাদন ক্ষমতা প্রায় 25% বেড়েছে। ছোট ব্যাচের অর্ডার সামলাতে এই বিনিয়োগ এখন অপরিহার্য। তিং জানালেন, এই বিনিয়োগ বাজারের চাহিদার পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া, কারণ ঐতিহ্যবাহী বৃহৎ অর্ডারগুলো আরও চটপটে ছোট ব্যাচের উৎপাদন মডেলের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্যাশন টাউনে ডিজাইন, উৎপাদন, অর্ডার ও বাজার সবকিছু ডিজিটালভাবে যুক্ত হওয়ায় পুরো শিল্প চেইন আরও নমনীয়, দ্রুত ও পরিবেশ বান্ধব হয়ে উঠছে। দক্ষিণ চীনের হাইনান প্রদেশে যেন পাখিদের মেলা বসেছে। এক জলাভূমিতে একসঙ্গে দেখা মিলেছে প্রায় 100টি বিরল ইয়েলো ব্রেস্টেড পাংটিং পাখির। ঝোপঝাড়ের ফাঁকে দল বেঁধে খাবার খাচ্ছে, আবার রোদ পোহাচ্ছে বসে বসে। চলুন দেখে আসি মন ভরানো দৃশ্যটা। বিরল প্রজাতির পাখিটির ইংরেজি নাম ইয়েলো ব্রেস্টেড বান্টিং, বাংলায় সুবর্ণ চটক। দক্ষিণ চীনের হাইনান প্রদেশে বিরল ও জাতীয়ভাবে সংরক্ষিত এই পাখির প্রায় 100টির একটি ঝাঁককে দেখা গেছে একসঙ্গে। সম্প্রতি ছিংমাই কাউন্টির একটি জলাভূমিতে খাবার খুঁজতে দেখা যায় পাখিগুলোকে। জলাভূমির নলখাগড়া ও আশেপাশের ঝোপঝাড়ে দলবদ্ধভাবে খাবার খেতে দেখা যায় এসব পাখিকে। সকালে রোদের আলোয় এসে বীজ ঠুকরে খাচ্ছিল সুবর্ণ চটকরা। একসঙ্গে এত বড় ঝাঁক দেখে এটি পরিষ্কার যে জলাভূমির পরিবেশ উন্নত হওয়ার পথে। বুকে উজ্জ্বল হলুদ পালক আছে এ পাখির। ঋতুভেদে তাদের খাদ্যাভ্যাস বদলে যায়। বসন্ত ও গ্রীষ্মকালে তারা পোকামাকড় ও লার্ভা খায়। শরৎ ও শীতকালে ঘাস ও বিভিন্ন উদ্ভিদের বীজ তাদের প্রধান খাদ্য।
2017 সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এই পাখির সংরক্ষণ অবস্থা বিপন্ন থেকে উন্নীত করে চরম বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে। পরে 2021 সালে চীন সরকার এই হলুদ বুকের পাখিটিকে জাতীয় প্রথম শ্রেণীর সংরক্ষিত প্রাণী ঘোষণা করে। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।